আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ, এটাই সামাজিক চুক্তি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে, বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিক্টেশন থেকে এসেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগদান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনের ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের নতুন সাহায্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য $৯৬ মিলিয়ন প্রতিশ্রুতি ঘোষণা করেছে। The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই দুর্গাপূজার সময় দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। সকালে রাজধানী পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শিমুল খানের রিপোর্ট।
রাজধানীর পল্টনে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। হাসিনার পতন মানতে না পেরে তাই পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য। তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার। যুক্তরাষ্ট্র সফরকালে একটি সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর AZM জাহিদ। কোনো অবস্থাতেই ভয়ে ভীত হলে 5ই আগস্ট উনি পালাতেন না। শিমুল খান, মাই টিভি, ঢাকা। তাহলে মাঠে থেকে রাজনীতি জামাত ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেকে হয়রানির শিকার হয়েছেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাদবরের রিপোর্টে। রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন 2 উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল, অভিভাবক বলছে 2 বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম, আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি। এই দুঃখ, এই বেদনা প্রকাশের ভাষা নাই। আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য চাই না। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে, তারা কিন্তু একটা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। এর দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যুগোপযোগী করার নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টারা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। দেবীর বিদায়ের ক্ষণ গণনা শুরু। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা, পেছনে ফেলে যাবেন উল্লাস, আনন্দ আর বিজয়ার অশ্রু। তাই মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। এস এম আরিফের রিপোর্ট।
মহানবমী। সনাতন ধর্মমতে এদিন পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই তিথি শুরু হয় সন্ধি পূজার মধ্য দিয়ে। তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা, এরপর মহানবমীর বিহিত পূজা। 108টি দ্রব্য ও যজ্ঞের মধ্য দিয়ে করা হয় এই পূজা। পূজা শেষে অনুষ্ঠিত হয় আরতি এবং অঞ্জলি নিবেদন। আমার কাছে এটাই প্রার্থনা থাকবে, মা যেন আগামী বছর আবারও আসেন, আমরা যেন সুস্থ থাকি, আবারও আনন্দঘন পরিবেশে মার পুজো করতে পারি। আমরা যেন সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে পারি, আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, আমরা যেন অসুরের কবল থেকে রক্ষা পাই। দুর্গাপূজার অন্তিম দিন বলা হয় মহানবমীর দিনটিকে, তাই এদিন দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার সময়। শেষ পুজো, আবার আগামী দিন আমাদের বিজয়া দশমী। সেক্ষেত্রে আমরা আজকে খুশির সাথে একটু খারাপ লাগা, আবার বিদায়টাও আসলে খুব কষ্টের, তা না যে আগামী বছর মা আবার আসবে। সার্বিকভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি আছে, আমাদের যে ষড়ঋপু আছে, এই ঋপুগুলো দূরীভূত করা। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মগুরুরা জানান, বিভিন্ন পূজার মাধ্যমে দেবীর কাছে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। এই যে পূজাটা করি, সেই পূজাটার মধ্যে সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে, যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। পরে নবমী নিশি না হইয়েরও শেষ। ভক্তকুলের এমন আকুতি থাকলেও মহানবমীর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক দেশ। এসএম আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী পূজা মণ্ডপে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, দুর্গাপূজার মহানবমী আজ, কেমন দেখছেন আয়োজন? ধন্যবাদ মুনা আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব অর্থাৎ দুর্গা উৎসব, এই দুর্গা পূজায় আজকে কিন্তু নবমী। আমরা জানি যে নবমীর প্রথম প্রহরে অর্থাৎ প্রথম তিথিতে কিছু আনুষ্ঠানিকতা থাকলেও সারাদিনব্যাপী তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, অর্থাৎ জানে আর একদিন পরে দশমীতে আসলে পূজার শেষ লগ্নে চলে এসছেন, অর্থাৎ আগামীকালকেই এই দেবী দুর্গা চলে যাবেন তার স্বামীর বাড়ি কৈলাসে, অর্থাৎ সেই বেদনার সুর কিন্তু এরই মধ্যেই ভক্তদের মাঝে বইতে শুরু করছে। তারপর আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি যেই পূজা মণ্ডপটির পেছনে দাঁড়িয়ে রয়েছেন, এর মধ্যেই কিন্তু ভক্তকুল যারা রয়েছেন অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা কিন্তু এর মধ্যেই তাদের যে আনুষ্ঠানিকতা বা তারা এক নজর আবার শেষবারের মতো তাদের শ্রদ্ধা জানাতে, ভক্তি জানাতে কিন্তু তারা এই পূজা মণ্ডপে দেবীর সামনে এসে তারা দাঁড়িয়েছেন। অল্প কিছুক্ষণ আগেই যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে দুর্গাকে উদ্দেশ্য করে তারা এর মধ্যেই যে আরতি নিবেদন করেছেন, এই আরতিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যারা রয়েছেন, আসলে সবাই অংশ নিয়েছেন, সেই আরতি জানিয়েছেন। সেই আরতির পরেই এখন আসলে চলছে তাদের কিছু অন্যান্য আনুষ্ঠানিকতা, অর্থাৎ তারা কি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে অংশ নেবেন ভক্তকুল, সেটি উপভোগ করবেন। অর্থাৎ যেমনটি তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে, তেমনটি আবার কিন্তু তাদের মধ্যে কিছুটা বেদনার সুরও বিরাজ করছেন। অর্থাৎ তাদের এই বেশ কয়েকদিনের তাদের এই 10 দিনের যে বিভিন্ন আয়োজন, অর্থাৎ দেবীকে কেন্দ্র করে, মা দুর্গাকে কেন্দ্র করে তাদের যে আয়োজন, সেই সকল আয়োজন শেষে আগামীকালকেই সেই দেবী ফিরে যাবেন তার স্বামীর বাড়িতে কৈলাসে। সেই বেদনা নিয়েই কিন্তু তারা এখানে অনেকটাই তারা হাজির হয়েছেন, তারা যে আনুষ্ঠানিকতা শেষ করেছেন এবং দেবীর কাছে তাদের যে চাওয়া পাওয়া বা ছিল সেই চাওয়া পাওয়াগুলো তারা কিন্তু ব্যক্ত করেছেন। অর্থাৎ চাওয়া পাওয়ার পরে তারা কি পেয়েছেন, কি পাবেন, সেই বিষয়গুলো হয়তো বা আমরা পরে দেখতে পাবো। তারপরে তাদের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ তাদের পূজার শুরুতেই যে আনুষ্ঠানিকতাগুলো ছিল, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি। তাদের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই পূজাটি শুরু হয়েছে। আজকে সকালে যে আনুষ্ঠানিকতাটা ছিল, অর্থাৎ এই নবম তিথির প্রথম প্রহর এবং অষ্টম তিথির শেষ প্রহর, অর্থাৎ অষ্টম তিথির শেষ 24 মিনিট এবং নবম তিথির
প্রথম 24 মিনিট তারা একটি এখানে পূজার আয়োজন করেছিল, সেই যাকে বলা হয় সন্ধি পূজা। সেই সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু আজকের এই নবমীর দিনটি শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু তারা 108টি নীলপদ্ম দিয়ে কিন্তু তারা এই দেবীর পূজা করেছেন। দেবীর পায়ে নিবেদন করে তারা কিন্তু আরও একটি পূজা তারা সম্পন্ন করেছেন এবং সেই পূজাটির মধ্যে এই কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা আমরা বলতে পারি যে এখন প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ অল্প কিছুক্ষণ পরে হয়তো বা আর কয়েক ঘন্টা পরে আমরা যেটা জানতে পারি যে শেষে যে আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে। আগামীকালকে দেবীর বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। এখন আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এই পূজা মণ্ডপটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ যে কথাটি বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবকে কেন্দ্র করে উৎসবটি উপভোগ করতেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের মানুষও আসছেন এবং তারা তাদের পাশাপাশি অন্তত শান্তিপূর্ণভাবেই কিন্তু এই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তারা দেখে সতর্ক রয়েছেন, তারা কিন্তু খুবই সতর্কতার সাথেই কিন্তু এই তাদের দায়িত্ব পালন করছেন। এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি, তবে শেষ মুহূর্ত তারা কিন্তু সতর্ক রয়েছেন যেন এই নির্বিঘ্নে এই পূজাকে সম্পন্ন করতে পারেন। মন আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বনানী পূজা মণ্ডপে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। মহানবমীর প্রস্তুতি এবং আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন। রাজধানীতে প্রতিমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখরভাবে পূজার আনুষ্ঠানিকতা চলছে। যারা সাঁতার জানেন না তাদেরকে বিসর্জনের সময় নদীতে না নামার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। যারা সাঁতার জানে না, আমার মনে হয় তাদের এই নৌকায় না ওঠা ভালো, কারণ যে কোনো দুর্ঘটনা হতে পারে। তার বাইরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতার রাখে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে। দর্শক, এবার নারায়ণগঞ্জ থেকে শারদীয় দুর্গাপূজার সর্বশেষ পরিস্থিতি জানাবেন প্রতিনিধি আব্দুল আল মামুন। যে আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনি জানেন যে আসলে সারা বাংলাদেশে দেবী দুর্গা পূজা কিন্তু একযোগে চলছে। নারায়ণগঞ্জের 224টি পূজা মণ্ডপ কিন্তু একযোগে এই দুর্গা পুজো হচ্ছে। আজ নবমী অর্থাৎ মহানবমী, এবং মহানবমীতে একদিকে যেমন আনন্দ উল্লাস, অপরদিকে কিন্তু দেবী দুর্গাকে বিদায়ের সুর। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকের সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষে আজকে এই পূজা চলছে। তো আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের চাষারা রামকৃষ্ণ মিশন যে মন্দিরটি, সেখানে। তো আপনারা যদি দেখেন আমার এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই পূজা মণ্ডপে কিন্তু ভক্তবৃন্দরা এবং যারা এই সনাতন ধর্ম অমূল্য রয়েছে তারা কিন্তু এখানে এসে এই পূজা, এই দেবী দুর্গা পূজা দেখার জন্য কিন্তু এসেছেন। একই সাথে আজকে সকাল থেকে অর্থাৎ যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু সকালে 108টি প্রদীপের মাধ্যমে পূজা অর্চনা করা হয়। একই সাথে কিন্তু 108টি পদ্ম দেবীর পায়ে রাখা হয়। সেই সাথে কিন্তু আজকের সন্ধ্যার মধ্যে যে আরতি পূজা সেটিও কিন্তু কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের যে পূজা মণ্ডপগুলিতে রয়েছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু পূজা চলতে আমরা দেখেছি। কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা খবর পাইনি। একই সাথে সকালবেলা কোস্টগার্ডের মহাপরিচালক কিন্তু এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। ঠিক সন্ধ্যার আগে র্যাবের যে মহাপরিচালক রয়েছেন একেএম শহীদুর রহমান, তিনিও কিন্তু এখানে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে বলেছেন যে আগামীকাল দশমীর মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবে এই পূজার সমাপ্তি ঘটবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসী। তো আজকে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ থেকে সবশেষ পরিস্থিতি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বাণী উপস্থাপন করাটা অশোভন, অসম্মানজনক। ভারতে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আমাকে এখানে আসার জন্য
অত্যন্ত দুঃখজনক, কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো ডেভিল, অসুর তো শয়তান, তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক। খাগড়াছড়িতে স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। সকাল থেকে কিছু দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলেও পুরোপুরি চলাচল শুরু হয়নি, তবে শহরের দোকানপাট খুলছে, রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের উপস্থিতি। যুগ্ম ছাত্র জনতা সংগঠনটি ফেসবুকে জানিয়েছে, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে জেলায় এখনও বহাল রয়েছে 144 ধারা। সেনা, বিজেপি ও পুলিশের টহলে নিরাপত্তা জোরদার হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় 3 জন নিহত, বহুল দোকানপাট অগ্নিসংযোগের ঘটনার তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক হচ্ছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, সবচেয়ে ভালো হতো পুজো, ঈদের নামাজ বা বড়দিন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা ছাড়া করা যেত। সেটি হতো আমাদের পূর্ণাঙ্গ আনন্দ। সেদিন হয়তো আসবে যেদিন ধর্মীয় উৎসবগুলো কোনো পাহারা ছাড়াও উদযাপন করা যাবে। বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারে দুর্গাপূজা উৎসব মুখর হয়েছে। আমরা আশা করি যে এবারের উৎসবটি কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে। এই পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট। মোটামুটি সারা দেশেই 33,000-এর উপরে পূজা মণ্ডপ ছিল। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একটা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি।